আজকে ফার্স্ট তোমাদের কাছে কতগুলো আমার কোশ্চেন, যে আমরা এতদিন ধরে কি জানি যে ফ্লুরিন সবসময় -1 জারণ স্তর দেখায়, কারণ ফ্লুরিন হচ্ছে পৃথিবীর সবথেকে তড়িৎ ঋণাত্মক মৌল। তোমরা কি জানো এমন একটা যৌগ আছে যার মধ্যে ফ্লুরিনের জারণ স্তর হচ্ছে +1? আচ্ছা, তোমরা জানো অ্যাকোয়া রিজিয়াতে বা অম্লরাজে সোনা দ্রবীভূত হয়, কিন্তু জানো সোনা কেন দ্রবীভূত হয়? আচ্ছা, তুমি কি বলতে পারবে যে কতগুলো আন্তঃহ্যালোজেন যৌগ হয়, আর সেই আন্তঃহ্যালোজেন যৌগগুলো হাইড্রোলিসিস হয়ে কি কি যৌগ উৎপন্ন করে? যদি না জানো তাহলে দেখতে থাকো আজকের এই সেশন আর জেনে যাও সমস্ত কোশ্চেনের অ্যান্সার। তো চলো আমরা শুরু করি। ফার্স্ট আজকে আমরা পড়ব হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড। অরিজিনালি একে বলা হয় হাইড্রোজেন ক্লোরাইড। এ যখন জলে দ্রবীভূত হয় তখন তাকে বলি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন দেখো HCl এর ফার্স্ট আমরা পড়ব প্রস্তুতি। তো HCl কে আমরা কিভাবে প্রস্তুত করব? HCl কে প্রস্তুতি আমরা আগেও শিখেছি কি করে প্রস্তুত করা হয়। সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে H2SO4 এর বিক্রিয়া ঘটানো হয়। তো বিক্রিয়াটা দেখো দুটো পার্টে ঘটে। ফার্স্ট পার্টে কি উৎপন্ন হবে? সোডিয়াম বাইসালফেট, আর উৎপন্ন হবে HCl। তখন উষ্ণতা কত? একটা মজাদার উষ্ণতা 420K। নেক্সট কি হবে? সোডিয়াম ক্লোরাইড আবার এই সোডিয়াম বাইসালফাইটের সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? হাইড্রোজেনটা পুরোপুরি প্রতিস্থাপিত হবে তখন সোডিয়াম দিয়ে, উৎপন্ন হবে Na2SO4 আর HCl। তো এইভাবে আমরা হাইড্রোজেন ক্লোরাইড প্রস্তুত করি। নেক্সট আমাদের সেই বহুচর্চিত কোশ্চেন, এর রাসায়নিক ধর্মে যাব। কি বলেছিলাম যে কেন আমার গোল্ড HCl এ ডিজলভ হয়, তার ব্যাখ্যা এখন আমরা দেব। তো দেখো, আমরা অ্যাকোয়া রিজিয়াকে কি জানি? 3 আয়তন গাঢ় HCl আর 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে বলি আমরা অ্যাকোয়া রিজিয়া বা অম্লরাজ। এই বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? উৎপন্ন হয় নাইট্রোসিল ক্লোরাইড আর জল আর জায়মান ক্লোরিন। এই জায়মান ক্লোরিনই কিন্তু এখানে নাটের গুরু। নাটের গুরু মানে এই কিন্তু সোনাকে ডিজলভ করে। তো সোনার সংকেত কি? Au। Au এর সঙ্গে Clটা যুক্ত হয়, যুক্ত হয়ে উৎপন্ন করে AuCl3। নেক্সট এই AuCl3 আবার HCl এর সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে একটা H এদিকে দিয়ে দাও, একটা Cl এদিকে দিয়ে দাও, কি উৎপন্ন হবে? HAuCl4 ক্লোরো অরিক অ্যাসিড। ক্লোরো অরিক অ্যাসিড। এই ক্লোরোঅ্যারিক অ্যাসিড উৎপন্ন হয় বলেই কিন্তু সোনা কি হয়? সোনা অ্যাকোয়া রিজিয়াতে ডিজলভ হয়ে যায়। একইভাবে আরেকটা বড় ধাতু আছে, তার নাম হচ্ছে প্লাটিনাম। তো প্লাটিনামও কিন্তু ডিজলভ হয়। সোনার জারণ স্তর যেমন +3, তেমনি প্লাটিনামের কিন্তু +4। তাহলে এ উৎপন্ন করবে PtCl4। PtCl4 নেক্সট HCl এর সাথে বিক্রিয়া হবে, আবার সেই এপাশে ওপাশে দিয়ে দেবো, কিন্তু এখানে 2 অণু। কি উৎপন্ন হবে? H2PtCl6। এর নাম ক্লোরো অরিক অ্যাসিড, এর নাম ক্লোরো প্লাটিনিক অ্যাসিড। তো এই যৌগগুলো হচ্ছে দ্রাব্য। সেই জন্য কি হয়? অ্যাকোয়া রিজিয়াতে আমার প্ল্যাটিনাম বা গোল্ড মানে সোনা ডিজলভ হয়। এটাই হচ্ছে মেন কারণ। এবার আমরা দেখব HCl এর আরও কিছু ধর্ম। যেমন দেখো, HCl যে কোনো কার্বনেট লবণ থেকে, যেমন সোডিয়াম কার্বনেট হোক বা সোডিয়াম বাইকার্বনেট হোক, এই সমস্ত কার্বনেট বা বাইকার্বনেট লবণকে যদি আমরা অ্যাসিড দিই, অবশ্যই এখানে HCl এর জায়গায় অন্য অ্যাসিড দিলেও হবে, H2SO4 দিলেও হবে,
কি উৎপন্ন হবে, সবসময় এরা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। দেখো কার্বন ডাইঅক্সাইড যদি এখান থেকে উৎপন্ন হয় আর কি পড়েছে সোডিয়াম, তাহলে সোডিয়াম কার সাথে যুক্ত হবে, অবশ্যই Cl মাইনাসের সাথে। কি উৎপন্ন হবে NaCl। আর কি পড়ে থাকলো হাইড্রোজেন, তো হাইড্রোজেনের জন্য কি উৎপন্ন হবে জল। বাইকার্বনেট একদম সেম বিক্রিয়া, উৎপন্ন করবে কার্বন ডাইঅক্সাইড, উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড আর জল। সেম জিনিস করেও সালফাইটের সঙ্গেও Na2SO3 সোডিয়াম সালফাইট, একেও যদি আমরা HCl দিই তাহলে কি উৎপন্ন হবে, এর বেলায় আবার কার্বন ডাইঅক্সাইড কেন লিখছি, কি উৎপন্ন হবে সালফার ডাইঅক্সাইড। কি পড়ে থাকলো সোডিয়াম, সোডিয়াম থেকে কি উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড আর জল। সিম্পল। এই হলো আমার HCl এর বিক্রিয়া। তো এই বিক্রিয়াটা কিন্তু আমার HCl এর সব থেকে মেন বিক্রিয়া, তো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো HCl ব্যাস এইটুকুই। এবার আমরা পড়ব এদের হ্যালোজেনগুলোর অক্সো অ্যাসিড। চলো শুরু করি। দেখো মোট 4 রকম অক্সো অ্যাসিড দেখা যায়। একটা জারণ স্তর হয় +1, একটায় +3, একটায় +5, একটায় +7। +1, +3, +5, +7 জারণ স্তর কেন হয় সেটা কিন্তু আমরা আগের ক্লাসে ব্যাখ্যা করে দিয়েছি। তো তোমরা যদি সেটা না দেখো তাহলে ওই ভিডিওটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে এদের জারণ সংখ্যা কেন +1, +3, +5 আর +7 হবে। তো এখন আমরা দেখব যে কি কি অক্সো অ্যাসিড হয়। তো এখানে আমরা একটা ছক করে নিই। এখানে লিখলাম জারণ স্তর কি +1, +3, +5 আর +7। দেখো এটা করতে করতেই আমরা কিন্তু শিখে যাব। তো ফ্লুরিন ফার্স্ট আমরা যৌগ নেব ফ্লুরিন, নেক্সট ক্লোরিন, নেক্সট ব্রোমিন আর নেক্সট আয়োডিন। তো সবার অক্সো অ্যাসিড কী কী হয় আমরা একটু জানব। +1 এর অক্সো অ্যাসিড সবাই দেখায়, কি উৎপন্ন হয় HOF, HOCl, HOBr আর HOI। ফ্লুরিনের শুধুমাত্র এই একটা অক্সো অ্যাসিডই হয়, বাদ বাকি কিন্তু একটাও অক্সো অ্যাসিড ফ্লুরিন শো করে না। তো কেটে দিলাম সব। তো +3-তে শুধুমাত্র Cl-ই তার অক্সো অ্যাসিড দেখাবে। তো এর অক্সো অ্যাসিড যদি করতে হয় তাহলে +3 জারণ স্তরে কী করবো, আর একটা অক্সিজেনকে বাড়িয়ে দেবো। এরপর থেকে আমরা কি লিখব HCl। এখানে কটা অক্সিজেন ছিল একটা, তাহলে এটা হবে O2। ব্রোমিন আর আয়োডিন কিন্তু +3 জারণ স্তরের কোনো অক্সো অ্যাসিড শো করে না। +5-এ আর একটা অক্সিজেন বাড়িয়ে দাও HClO3, এটা কি হবে HBrO3, এটা কি হবে HiO3। নেক্সট আরেকটা অক্সিজেন বাড়িয়ে দাও HClO4, HBrO4 আর এটা হবে HiO4। এবার ফার্স্ট আমরা জেনে নিই যে এই সমস্ত অক্সো অ্যাসিডগুলোর নাম। দেখো আমার যদি দুটো মাত্র জারণ স্তর থাকে, যেমন আয়রনের ক্ষেত্রে আমরা দেখেছি +2 আর +3, তো কমটাকে বলি আস, বেশিটাকে বলি ইক, ফেরাস, ফেরিক। ফসফরাসের অক্সো অ্যাসিডের বেলায় ভাবো, ওখানে ছিল 3টে, অর্থো ফসফরিক যখন +5, যখন +3 অর্থো ফসফরাস, আর যখন +1 ছিল তখন আমরা বলেছিলাম হাইপো ফসফরাস অ্যাসিড। তো এখানেও ঠিক একইভাবে আমরা নামকরণগুলো করব, মানে নামকরণগুলো অরিজিনালি করা হয়েছে, আমরা একইভাবে ব্যাখ্যা করব, কিভাবে মনে রাখবো। তুমি যদি এইভাবে মনে না রাখো তাহলে কিন্তু মনে রাখতে গিয়ে একটু প্রবলেম হতে পারে। তাহলে দেখো আমাদের যদি 3টে জারণ স্তর হতো +1, +3, +5, যদি 3টে জারণ স্তর হতো তাহলে এগুলো এটাকে কি বলতাম আমরা ইক, এটা আস আর এটা হাইপো। তাহলে এটার বেলায় কি হবে ইক, এটার বেলায় হবে আস আর এটার বেলায় হবে হাইপো। কিন্তু এটা আরেকটা চলে এসছে। আমরা সাধারণত কি দেখেছি, সব জায়গায় দুটোর জন্য আমরা করেছি, একটা আস একটা ইক।
তিনটে এসে গেলে আমরা নিচেরটাকে কি বলবো, হাইপো। আর যদি চারটে চলে আসে তাহলে ওপরেরটাকে বলবো পার। কি নাম হবে সঙ্গে, পার। তো এটার নাম হবে হাইপোক্লোরাস, হাইপোক্লোরাস অ্যাসিড। তাহলে এটা হাইপোব্রোমাস অ্যাসিড, হাইপো আয়োডাস অ্যাসিড, হাইপোফ্লুরাস অ্যাসিড। এটাকে কি বললাম, শুধু আস। তাহলে এটার নাম হবে ক্লোরাস, শুধু ক্লোরাস অ্যাসিড, ক্লোরাস অ্যাসিড। এটা আস, এটা ইক। আর এটার বেলায় কি হবে, ক্লোরিক অ্যাসিড। ক্লোরিন বলে ক্লোরিক, ব্রোমিন হলে ব্রোমিক, আয়োডিন হলে আয়োডিক। আর এটাকে কি বলবো, পার ক্লোরিক অ্যাসিড, পার ক্লোরিক অ্যাসিড। তো ব্যাপারটা একবার ঝালিয়ে নাও। কি বললাম, এর চারখানা জারণ স্তর। আমরা জানি দুটো জারণ স্তর হলে নিচেরটা হবে আস, ওপরেরটা হবে ইক। তো সেই দুটোকে কোনটা করা হয়েছে, +3 আর +5, মিডিলের দুটো। এবার এর নিচেও আছে, এর উপরেও আছে। তাহলে নিচে গেলে আমরা কি বলবো, ভাইপো মানে হাইপো। আর যদি ওপরে যায় তাহলে আমরা কি যোগ করব, পার মানে হাইপার মানে অনেক বেশি। তো এইভাবে মনে রাখতে হবে। তো সর্বোচ্চ যেটা +7 তার নাম হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড, তারপরে ক্লোরিক অ্যাসিড, তারপরে ক্লোরাস অ্যাসিড, তারপরে হাইপোক্লোরাস অ্যাসিড। এবার সেই বহুচর্চিত কোশ্চেন যে ফ্লুরিন +1 জারণ স্তর। দেখো এই হচ্ছে সেই যৌগ, যদিও যৌগটা ভীষণ 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 আনস্টেবল। যদি আমরা ফ্লুরিনের সঙ্গে বরফের বিক্রিয়া ঘটাই, মানে জলটা যদি বরফে থাকে, তাহলেই উৎপন্ন হয় HF প্লাস HOF। কিন্তু একবার ভালো করে ভাবো, আগেও আমি জলের সাথে ফ্লুরিনের বিক্রিয়া করিয়েছি আগের ক্লাসে। তো তখন বলেছি ফ্লুরিন জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, ওজোন মিশ্রিত অক্সিজেন। কিন্তু এখানে বললাম HOF। তাহলে HOF যদি উৎপন্ন করে তাহলে কি আগেরটা ভুল বলেছিলাম? না, এটা নর্মাল টেম্পারেচারে। এটা কি, আমার জলটা কেমন অবস্থায় থাকতে হবে, বরফে থাকতে হবে। আর এটা কি ছিল, লিকুইড। তাহলে নর্মাল টেম্পারেচারে কিন্তু ও HF আর অক্সিজেনে উৎপন্ন করবে। অর্থাৎ HFটা খুবই দুস্থিত, এটা ভেঙে গিয়ে কি উৎপন্ন করে, HF আর অক্সিজেন। সেই জন্যই আমরা এখানে এটা পড়েছিলাম। এবার সেই বলেছিলাম যে এমন একটা যৌগ যেখানে ফ্লুরিনের জারণ স্তর +1, এই একটা যৌগ যেখানে ফ্লুরিনের জারণ স্তর কিন্তু +1। তো মনে রাখো ফ্লুরিনের একটাই অক্সো অ্যাসিড, সেটা হচ্ছে HOF। এবার আমরা দেখব এই অক্সো অ্যাসিডগুলোর অ্যাসিডিটির ক্রম। এবার শুধুমাত্র ক্লোরিনের অক্সো অ্যাসিডগুলো নিয়েই আমরা আলোচনা করব, মানে বেশি আলোচনা করব। তো দেখো, যদি আমাদের বলে HOF কে বাদ দাও, এটা ভীষণই আনস্টেবল। HOCl, HOBr আর HOI, এদের মধ্যে কার অ্যাসিডিটি সর্বোচ্চ? দেখো একবার ভালো করে ভাবো, আমরা HF, HCl, HBr আর HI যখন করেছিলাম তখন কি বলেছিলাম, HI হচ্ছে সব থেকে বেশি আম্লিক। কেন? হাইড্রোজেন আর আয়োডিনের মধ্যে বন্ধন দৈর্ঘ্য সব থেকে বেশি ছিল, সেই জন্য বন্ধনটা সহজে ভেঙে গেছিলো, ও সহজে হাইড্রোজেন দিতে পেরেছিল, সেই জন্য HI হয়েছিল সব থেকে বেশি আম্লিক। কিন্তু এর বেলায় কি তাই হবে? এর বেলায় তাই হবে না। এখানে হাইড্রোজেনটা কিন্তু হ্যালোজেনের সাথে যুক্ত নেই। কার সাথে যুক্ত আছে? অক্সিজেনের সাথে। তাহলে কেমন করে যুক্ত আছে? HOCl, HOBr, এইভাবে যুক্ত আছে। এইবার দেখো, এই যে হাইড্রোজেনের আর অক্সিজেনের মধ্যে যে ইলেকট্রন জোড়টা, সেই ইলেকট্রন জোড়কে অক্সিজেন যত নিজের দিকে টানবে তত সহজে হাইড্রোজেনটা বেরিয়ে যাবে। তাহলে কি হবে, এই যে এর সাথে কে যুক্ত আছে? অক্সিজেনের সাথে ক্লোরিন, অক্সিজেনের সাথে কে যুক্ত আছে? ব্রোমিন, তারপরে আছে আয়োডিন। তো তিনজনের মধ্যে কে বেশি তড়িৎ ঋণাত্মক? ক্লোরিন। তাহলে ক্লোরিন কি করবে? এই বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানবে, ফলে অক্সিজেনও কি করবে? এই ইলেকট্রন জোড়টাকেও নিজের দিকে টানবে, ফলে এখানে
হাইড্রোজেনটা সহজে বেরিয়ে যাবে। সেই জন্য এই তিনটে অ্যাসিডের মধ্যে সবথেকে বেশি আম্লিক কে হবে? HOCl। HOF এর কথা কেন বললাম না, কারণ ওটা দুস্থিত, সেই জন্য। এবার আমরা চলে আসি এই অ্যাসিডগুলোর স্ট্রাকচার, গঠন কেমন হবে। তো HOCl তো দেখলাম কেমন গঠন হবে। নেক্সট HClO2। HClO2 যদি গঠন বলে HOCl, তাহলে এখানে আরেকটা হবে ডবল বন্ড ও, একটা দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। কেন? ক্লোরিনের ইলেকট্রন কটা ইলেকট্রন? মোট 7টা। এখানে দুটো, 4টে, 5টা, 6টা, এই একটা 7টা। তাহলে এটা হচ্ছে আমার HClO2। তাহলে HClO3 হলে কি হবে? সেম জিনিসই হবে। এখানে কি হবে? আর একটা ইলেকট্রন জোড় তুলে আমরা কি করব? আর একটা অক্সিজেনকে দিয়ে দিলাম। তাহলে এটা হলো HClO2। নেক্সট HClO3। তাহলে কি হবে এখানে? সরি, HClO4, ওটা 3 হয়েছে, HClO4। এবার দেখো এই চারটের মধ্যে সবথেকে বেশি অ্যাসিডিটি কার? কি বলেছিলাম? এই হাইড্রোজেনটা যত সহজে বেরিয়ে যাবে, এই ইলেকট্রন জোড়টা মনে করো এই হাইড্রোজেনকে পাহারা দিচ্ছে। তো এই পাহারাদার যত বেশি অক্সিজেনের দিকে সরে যাবে, মানে ধরো কোথাও একটা গার্ড আছে, দুজন গার্ড দিচ্ছে, সেই গার্ডগুলো একজনকে গার্ড দিচ্ছে, সেই তার থেকে যত দূরে যাবে, তাহলে যাকে গার্ড দিচ্ছে তার পালাতে সুবিধা হবে না, যদি তার কাছে থাকে তাহলে পালাতে সুবিধা হবে। যাকে গার্ড দিচ্ছে তার থেকে এই গার্ডগুলো যত দূরে যাবে, এ তত সহজে পালাতে পারবে। তো বেসিক জিনিসটা হচ্ছে এটা। তাহলে ক্লোরিন যত ইলেকট্রন জোড়টাকে টানবে, তত কি হবে? হাইড্রোজেনটা সহজে বেরিয়ে যাবে। এবার এখানে কে টানছিল? শুধুমাত্র ক্লোরিন। এবার HClO2-তে কি হয়েছে? শুধু ক্লোরিন টানছিল। এখানে আবার কি হয়েছে? একটা অক্সিজেন এসছে, অক্সিজেনও তো ঋণাত্মক মৌল, তাহলে এও কি করবে? ওই টানাতে অংশগ্রহণ করবে, মানে ইলেকট্রন জোড়গুলোকে আরও অক্সিজেনের দিকে নিয়ে চলে আসবে। তাহলে ইলেকট্রন জোড়টা আরও দূরে সরে গেল, তাহলে এর পালাতে আরও সুবিধা। নেক্সট দুটো অক্সিজেন, তাহলে দুজনা টানছে, তাহলে ইলেকট্রন জোড়টা আরও সরে আসবে, তাহলে এর পালাতে আরও সুবিধা হয়ে যাবে। এটাই তিনজন টানছে, তাহলে এক্ষেত্রে পালাতে আরও সুবিধা হবে। তাহলে কোন ক্ষেত্রে হাইড্রোজেন সহজে বেরোবে? অবশ্যই HClO4 এর ক্ষেত্রে। সেই জন্য HClO4 এর আম্লিকতা কিন্তু সব থেকে বেশি হবে। তাহলে সব থেকে বেশি আম্লিক HClO4, HClO3, HClO2 আর HOCl। এবার বলো এদের বিজারণ ধর্ম। আমরা এই চারটে অ্যাসিড দিয়ে বিজারণ ধর্ম বলেছিলাম, যে যত সহজে হাইড্রোজেন দান করতে পারবে তার বিজারণ ধর্ম তত বেশি। সুতরাং এখানেও দেখতে পাচ্ছি পারক্লোরিক অ্যাসিড সব থেকে সহজে হাইড্রোজেন দান করেছে, তাহলে এর বিজারণ ধর্ম সব থেকে বেশি। যার বিজারণ ধর্ম সব থেকে বেশি, তার জারণ ধর্ম সব থেকে কম। এবার নেক্সট আরেকটা কোশ্চেন, তাপীয় স্থায়িত্ব। তাপীয় স্থায়িত্বের বেলায় কি বলেছিলাম? HI বলেছিলাম সব থেকে কম। কেন? হাইড্রোজেন আর আয়োডিনের দূরত্ব ছিল সব থেকে বেশি, সেই জন্য বন্ধনটা সহজে ভেঙে গেছিল। এবার এইগুলোর দিকে দেখো, এইগুলোর দিকে তাকাও। তাপীয় স্থায়িত্ব মানে কিন্তু এই সমস্ত অ্যাসিডের বেলায় শুধুমাত্র হাইড্রোজেন বেরোনো নয়, সব বন্ধন ভাঙতে হবে। তাহলে এখানে কটা বন্ধন ভাঙতে হবে? দুটো। এখানে কটা? তিনটে। এখানে কটা? চারটে। এখানে কটা? পাঁচটা। তাহলে সমস্ত বন্ধন যদি আমার ব্রেক করতে হয়, তাহলে কোন ক্ষেত্রে আমার বেশি তাপ দিতে হবে? অবশ্যই যেখানে বন্ধন বেশি সেখানে। তাহলে তাপীয় স্থায়িত্ব সব থেকে বেশি কার হবে? HClO4, HClO3, HClO2 আর তারপরে হবে HOCl। এটা যেন গুলিয়ে না যায়, ঠিক আছে? ওটাই শুধুমাত্র একটাই বন্ধন ছিল সেই জন্য, কিন্তু এটা অনেক বন্ধন আছে, সেই জন্য এর ক্ষেত্রে তাপীয় স্থায়িত্ব বেশি হবে। দেখো অ্যাসিডিটির ব্যাখ্যা আমরা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে অ্যানায়নের স্টেবিলিটি। অ্যাসিডিটির ব্যাখ্যা আরেকভাবে করব, সেটা হচ্ছে অ্যানায়নের স্টেবিলিটি। অ্যানায়ন মানে কনজুগেট বেস। তো কনজুগেট বেস মানে কি? একটা অ্যাসিড থেকে মনে করো HCl, এই যদি অ্যাসিড একটা হাইড্রোজেন যদি দান করে দেয়, তাহলে কি উৎপন্ন করবে? H+ আর Cl-। কোনো অ্যাসিড হাইড্রোজেন আয়ন দান করার পর যেটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় এই অ্যাসিডের কনজুগেট বেস। তো ক্লাস 11-এ ওটা শেখানো হয়, কনজুগেট বেস। আশা করি তোমাদের মনে আছে। তো এই কনজুগেট বেস মানে যত স্টেবল হবে তত কি করবে? এই যৌগটা এদিকে যেতে চাইবে। সব যৌগ কি চায়? স্টেবিলিটি লাভ করতে।
তাহলে HCl থেকে যদি Cl মাইনাস বেশি স্টেবল হয় তাহলে HCl কি চাইবে? সবসময় Cl মাইনাস উৎপন্ন করতে। তাহলে বিক্রিয়াটা সবসময় ফরওয়ার্ড হবে। ফরওয়ার্ড হলে কি হবে? এ তত বেশি H প্লাস উৎপন্ন করবে, তত কি হবে? তার অ্যাসিডিটি বেশি হবে। তাহলে এবার আমরা দেখব এই সমস্ত যে অ্যাসিডগুলো রয়েছে তার কনজুগেট বেসের স্টেবিলিটি। তাহলে কনজুগেট বেস যত বেশি স্টেবল হবে তার অ্যাসিডিটি তত বেশি হবে। তাহলে এখানে কনজুগেট বেস করতে গেলে আমি কি করব? H প্লাসকে বাদ দিয়ে দেবো। তাহলে কি হবে? HOCl মাইনাস। এটার বেলায়ও H প্লাসকে বাদ দিয়ে দাও, কি উৎপন্ন হবে? একটু ভালো করে লিখি। প্রথমটা উৎপন্ন হবে OCl, তারপরটা উৎপন্ন হবে OCl ডবল বন্ড O, তাহলে এটা হবে মাইনাস। তারপরটা কি হবে? Cl O, এখানে হবে দুটো অক্সিজেন, এটা মাইনাস। নেক্সট কি হবে? Cl সিঙ্গেল বন্ড O মাইনাস, এখানে হবে তিনটে। দেখো তোমরা ক্লাস 11-এ রেজোনেন্স করে এসছো নিশ্চয়ই। আমরা কি জানি? কোনো একটা যৌগের চার্জের ডিলোকালাইজেশন যত বেশি হবে তার স্টেবিলিটি তত বেশি হবে। মানে চার্জের ডিলোকালাইজেশন মানে কি? মানে মনে করো চারজন বন্ধু, সবার মাথায় একটা করে বোঝা, না একজনের মাথায় একটা বোঝা, একজনের মাথায় একটা বোঝা। এবার আমার 5 জন বন্ধু আছে, আমি একা আর যেতে পারছি না, আমি বললাম নে তুই আমার বোঝাটা একটু ধর। তাহলে আমি কি কিছুক্ষণের জন্য একটু স্টেবল হব, কিছুক্ষণের জন্য একটু বিশ্রাম পাবো। তাহলে কি হবে? বোঝাটাকে আমি বেশি দূর ক্যারি করতে পারবো, তার মানে আমার স্টেবিলিটি বেশি হবে, আমি বেশি দূর যেতে পারবো। তো ওরকম যত বেশি বন্ধু থাকবে সবার মাথায় যদি আমি বোঝাটাকে দিতে পারি তাহলে আমি অনেক বেশি স্টেবল হব। সেরকম এখানে অক্সিজেনের কাছে নেগেটিভ চার্জ, অক্সিজেন এই নেগেটিভ চার্জটা যত বেশি ছড়িয়ে দিতে পারবে, মানে ডিলোকালাইজেশন মানে কি? যত বেশি চার্জটাকে ছড়িয়ে দিতে পারবে যৌগের মধ্যে তত তার স্টেবিলিটি বেশি হবে। তাহলে দেখো এখানে কি করবে? অক্সিজেন রেজোনেন্স করে কি করবে? এখানে ডবল বন্ড, আর এই ডবল বন্ডটা উঠে এখানে সিঙ্গেল বন্ড। তাহলে কি হবে ঘটনাটা? এই সিঙ্গেল বন্ডটা হয়ে যাবে এখানে ডবল বন্ড, আর এই ডবল বন্ডটা হয়ে উঠে এখানে হয়ে যাবে মাইনাস। তাহলে ছিল এর কাছে মাইনাস, চলে আসলো এর কাছে, তাহলে আমার বোঝা চলে গেল আমার বন্ধুর কাছে। তাহলে এখানে একটা বন্ধু, এখানে কটা বন্ধু? দুটো। এখানে কটা বন্ধু? তিনটে। তাহলে চার্জের ডিলোকালাইজেশন কোথায় বেশি হবে? অবশ্যই এটায়। যেহেতু ডিলোকালাইজেশন এটায় বেশি হবে তাহলে স্টেবিলিটি এটার বেশি হবে। তাহলে এর কনজুগেট বেসের স্টেবিলিটি যদি বেশি হয় তাহলে এ কী করবে? সহজে কনজুগেট বেসে চলে যেতে চাইবে, সহজে কনজুগেট বেস উৎপন্ন করতে চাইবে, ফলে সহজে হাইড্রোজেন দান করবে, সেই জন্য এর অ্যাসিডিটি বেশি হবে। তো তোমরা যেভাবে ইচ্ছা এটা মনে রাখতে পারো। এবারে আমরা পড়ব আন্তঃহ্যালোজেন যৌগ। তো আন্তঃহ্যালোজেন যৌগ মানে কি? হ্যালোজেনগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে যে সমস্ত যৌগ উৎপন্ন করে তাদেরকে বলি আমরা আন্তঃহ্যালোজেন যৌগ। তো ফার্স্টে আমি বলেছিলাম কতগুলো আন্তঃহ্যালোজেন যৌগ হয় সেটা আমরা দেখব, আমরা সবাই নিজেই করতে পারবো। আর কোনটা আদ্র বিশ্লেষিত হয়ে কি যৌগ উৎপন্ন করবে সেটার ব্যাখ্যাও আমরা অটোমেটিক্যালি করতে পারবো, একদম কোনো টেনশন নেই। তো চলো আমরা দেখি আন্তঃহ্যালোজেন যৌগ কি কি হয়। দেখো আন্তঃহ্যালোজেন যৌগ করতে গিয়ে আমি আবার একটা তোমাদের ছক দেব, সেটা ফার্স্ট এখানে লিখবো আমরা I2 নেক্সট Br2 নেক্সট Cl2, আর এদিকে আমরা লিখব F2 বা F Cl আর Br। দেখো আন্তঃহ্যালোজেন যৌগগুলোর সাধারণ সংকেত হচ্ছে X X ড্যাশ, X X ড্যাশ 3, X X ড্যাশ 5 আর X X ড্যাশ 7। তো X কি আর X ড্যাশ কি? অবশ্যই আন্তঃহ্যালোজেন যৌগ মানে কি হবে? যে দুটো যৌগ হবে, যে দুটো পরমাণু হবে তারা দুজনাই কিন্তু কি হবে? হ্যালোজেন হবে। তো হ্যালোজেনের এক্সকে আর এক্স ড্যাশকে সেটা আমরা এখানে করলেই বুঝতে পারবো। তো ফার্স্ট হবে আমার, ফার্স্ট যেটা করব
ফ্লুরিনের সাথে আয়োডিনের এই 4 রকমের মধ্যে কি কি হতে পারে? তো যে দুটো আন্তঃহ্যালোজেন যৌগ উৎপন্ন করবে, যে দুটো মৌল, তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আর সাইজের পার্থক্য যত বেশি হবে, তারা তত সহজে কিন্তু আমার যৌগ উৎপন্ন করতে পারবে। দেখো আয়োডিনের আকার কেমন, এখানে সব থেকে বড়, তারপরে ব্রোমিন, আর তারপরে ক্লোরিন, আর এখানে ফ্লুরিন হবে সব থেকে ছোট, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন। এবার দেখো আয়োডিন ফ্লুরিনের সাথে যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স অনেক বেশি আর সাইজের ডিফারেন্সও অনেক বেশি, তাহলে এখানে সব থেকে বেশি যৌগ তৈরি হবে আয়োডিন আর ফ্লুরিনের। আয়োডিন আর ফ্লুরিন তাহলে কি করবে? 4 রকম যৌগ উৎপন্ন করবে। মানে কি? IF3, IF5 আর IF7। নেক্সট যাই ব্রোমিন। ব্রোমিন কি করবে? দেখো ব্রোমিনের সাইজ একটু বড় হয়ে গেছে, তাহলে কি হবে? ব্রোমিন আর ফ্লুরিনের মধ্যে সাইজের ডিফারেন্সটা কিন্তু কমে গেছে, আর ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সটাও কিন্তু একটু কমে গেছে। তাহলে ব্রোমিন কি করবে? শুধুমাত্র এই 3টে যৌগ উৎপন্ন করবে। তাহলে কি হবে? BrF, BrF3 আর BrF5। নেক্সট সিএলও 3টে উৎপন্ন করবে। তাহলে কি উৎপন্ন হবে? ClF, ClF3 আর ClF5। নেক্সট এবার চলে আসবো আমরা আয়োডিনের সাথে ক্লোরিনের। আয়োডিনের সাথে ক্লোরিনের কি কি যৌগ উৎপন্ন হবে? দেখো ICl তো হবে, আর একটা উৎপন্ন হবে, সেটা হচ্ছে ICl3। ব্রোমিন আর Cl এর মধ্যে কোনো যৌগ উৎপন্ন হয় না, আর Cl আর Cl এর মধ্যে তো কোনো যৌগ উৎপন্ন হওয়ার চান্সই নেই। এবার ব্রোমিনের সাথে আয়োডিনের কি উৎপন্ন হবে? শুধু IBr আর IBr3। এবার দেখো আয়োডিনের সাথে ব্রোমিনের চার্জের ডিফারেন্স মানে সাইজের ডিফারেন্স খুব কমে গেছে, তো উৎপন্ন করবে শুধু IBr। তাহলে কতগুলো আন্তঃহ্যালোজেন যৌগ হলো? আয়োডিন আর ফ্লুরিনের 4টে, আয়োডিন আর ক্লোরিনের 2টো, আর আয়োডিন আর ব্রোমিনের 1টা। তাহলে দেখো একবার তোমরা ভাবো, যত তৈজনাত্মকতার পার্থক্য যত কমতে কমতে গেছে, তত কি হয়েছে? আমার যৌগের সংখ্যা তত কমে গেছে। এবার সেটা কেন হয় একবার ভাবো। আয়োডিনের আকার বড়, ফ্লুরিনের আকার ছোট, সেই জন্য একটা আয়োডিনকে ঘিরে 7টা ফ্লুরিন, 5টা ফ্লুরিন সহজেই অবস্থান করতে পারে। কিন্তু আয়োডিন আর ক্লোরিন দেখো, ক্লোরিনের সাইজ ফ্লুরিনের থেকে বড়, ব্রোমিনের সাইজ ফ্লুরিনের থেকে আরও অনেক বড়, সেই জন্য একটা আয়োডিনকে ঘিরে শুধুমাত্র একটাই ব্রোমিন অবস্থান করে। 3টে ব্রোমিন হয়ে গেলে কি হয়? তাদের মধ্যে স্টেরিক ডিপালশন হয়, ব্রোমিনগুলো বেরিয়ে যায়, শুধুমাত্র সেই জন্য IBr উৎপন্ন হয়। Cl এর আকার যেহেতু আরেকটু ছোট, সেই জন্য Cl কি হয়? 3টে Cl আয়োডিনকে ঘিরে অবস্থান করতে পারে। তো একই কারণে এই সমস্ত যৌগগুলো আমার তৈরি হয়নি, Br আর Cl। ঠিক আছে? তো এই গেল আমাদের আন্তঃহ্যালোজেন যৌগ। এবার দেখো আন্তঃহ্যালোজেন যৌগর সংখ্যা কটা হলো? 4, 7, 3 এ 10, 11, 12, 13, মোট তাহলে 13 রকমের আন্তঃহ্যালোজেন যৌগ। আমরা 13 রকমের আন্তঃহ্যালোজেন যৌগই দেখব আদ্র বিশ্লেষিত হয়ে কি কি যৌগ উৎপন্ন করে। তার আগে এদের কি করে প্রস্তুত করব সেটা একটুখানি আমি বলে দিই। এদের প্রস্তুতি তো একদম সিম্পল, দেখতে পাচ্ছ, আয়োডিন আর ফ্লুরিন, আয়োডিন ফ্লুরিন, আয়োডিন ফ্লুরিন, আয়োডিন ফ্লুরিন। তাহলে কি করে উৎপন্ন করব? তো I2 আর F2 বিক্রিয়া করাবো, তাহলেই
IF উৎপন্ন হয়ে যাবে। এবার কথা হচ্ছে যে IF উৎপন্ন হলো কিন্তু IF3, তাহলে কি করবো? এটা 1 মোল নেবো, এটা 3 মোল নেবো। IF5 এটা 1 মোল নেবো, এটা 5 মোল নেবো। IF7 এটা 1 মোল নেবো, এটা 7 মোল নেবো। সিম্পল, সবগুলোই একদম এরকম সিম্পলি উৎপন্ন হবে। তো ওই নিয়ে আর বলার কিছু নেই, সব সিম্পল হবে। এবার দেখো আমরা জানবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে হাইড্রোলিসিস। এই যে যৌগগুলো আর্দ্র বিশ্লেষিত হয়ে কি কি যৌগ উৎপন্ন করবে, এটাও কিন্তু ভীষণ ভাইটাল। একটুখানি মন দাও তাহলে একদম ইজি হয়ে যাবে। যদি আমার ফার্স্ট দেয় যে ICl আর্দ্র বিশ্লেষিত হয়ে কি কি উৎপন্ন করবে, জলকে লিখছি আমরা HOH হিসাবে। তো দেখো একবার ভালো করে ভাবো, আয়োডিন আর Cl এর মধ্যে X আর এটা হচ্ছে X ড্যাশ। তো I কি হবে? যেটা পজিটিভ সেটা হচ্ছে আমার X, আর যেটা ডেল্টা নেগেটিভ সেটা হচ্ছে আমার X ড্যাশ। তো দেখো আয়োডিন হচ্ছে পজিটিভ, এখানে এটা পজিটিভ, এটা নেগেটিভ। তো Cl এর সাথে কে যুক্ত হবে? অবশ্যই H, তাহলে উৎপন্ন হবে HCl প্লাস I এর সাথে কে যুক্ত হবে? OH, মানে HOI। HOI স্ট্রেট লাইন লিখলাম, যদিও স্ট্রেট লাইন নয়। তো HOI মানে হাইপো আয়োডাস অ্যাসিড। তো এই HOI উৎপন্ন হলো। এই যৌগে আয়োডিনের জারণ সংখ্যা কত? +1। এখানে আয়োডিনের জারণ সংখ্যা কত? +1। কি বলেছিলাম আগেও, আমি বহুদিন থেকে বলছি, হাইড্রোলিসিসে সাধারণত যৌগের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে যে যৌগটা উৎপন্ন হবে তার জারণ সংখ্যা যা থাকবে, আর্দ্র বিশ্লেষিত হয়ে যে উৎপন্ন করবে তার জারণ সংখ্যাও তাই হবে। এবার আমরা দেখো একটা যৌগ করি, ICl3, মনে করে এটা দিয়েছে, তাহলে HOH। তাহলে কি হবে? আয়োডিনের সাথে কটা Cl? 3টে। তাহলে আয়োডিনের সাথে কটা OH যুক্ত হবে? অবশ্যই 3টে। আর 3টে H এর সাথে 3টে Cl যুক্ত হয়ে 3HCl। তাহলে আয়োডিনের সাথে 3টে OH, আয়োডিনের সাথে এবার 3টে OH যুক্ত করে দাও। I, এখানে একটা OH দিলাম, এখানে একটা OH, এখানে একটা OH। তো OH থেকে এখন জল বের করে দাও, তাহলে কি হবে? জলটা মুছে দাও, এটা কি হবে? ডবল বন্ড O, মানে HiO2। তাহলে দেখেছো? এবার যদি IF5 হতো, তাহলে 5 অণু এখানে জল লাগবে। 5 অণু জল লাগলে 5 অণু HCl উৎপন্ন হবে, 5 অণু HF উৎপন্ন হবে। আর কি হবে? আয়োডিনের সাথে 5টা OH। তাহলে একটা OH তো আমার এখানে থাকছে। দেখো দুটো OH থেকে কি উৎপন্ন হয়েছিল? একটা অক্সিজেন। তাহলে 4টে OH, এখানে কটা OH লাগবে আরো? অন্য কিছু ভাবছো না তো, শুধু এটাই দেখো। তা 4টে OH থেকে কি উৎপন্ন হবে? এই একটা ডবল বন্ড O, এই একটা ডবল বন্ড O। তাহলে HOI ডবল বন্ড O, ডবল বন্ড O, মানে HiO3। দেখো এখানে কত জারণ স্তর? +5, এখানেও +5। তাহলে এবার বলো, IF7 + 7H2O কি উৎপন্ন হবে? বলো 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 বলো, কি উৎপন্ন হবে? অবশ্যই একদম ঠিক, এখানে উৎপন্ন হবে 7 অণু HF, আর এখানে উৎপন্ন হবে আয়োডিনের সাথে কটা জল যোগ হবে? 7টা। একটা থাকবে পরিয়া, আর সঙ্গে থাকবে 6টা। দুটো থেকে একটা অক্সিজেন, দুটো থেকে একটা অক্সিজেন, আবার দুটো থেকে একটা অক্সিজেন। তাহলে মোট আমরা পেলাম 3টে অক্সিজেন, 1, 2, 3টে। তো উৎপন্ন হয়ে গেল আমার +7 + 7। কি বলেছিলাম? সর্বোচ্চ থাকলে কি হবে? হাইপার আয়োডাস অ্যাসিড। তো আজকে এটুকুই ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে। চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই, সুরক্ষিত থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।